হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য জিওগ্রাফি থেকে সোলার সিস্টেম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে ক্লাস নিয়ে এসেছি। সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ। তো এই যে সোলার সিস্টেম চ্যাপ্টারটা রয়েছে এটা হলো প্রাকৃতিক ভূগোলের পার্ট, যেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে প্রাকৃতিক ভূগোল কোনটা, মানব ভূগোল কোনটা। তো প্রাকৃতিক ভূগোলের একটা পার্টই ছিল কি সৌরজগতের যে পার্টটা, জ্যোতির্বিদ্যাগত বিজ্ঞান, ওইটাই হলো সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেম। তো এটা হলো প্রাকৃতিক ভূগোলেরই পার্ট। তো আজকে ক্লাসে আমরা সোলার সিস্টেম থেকে ডিসকাস করব। প্রথমেই আমরা কনসেপ্ট একদম ডিটেলসে দেখে নেব, তারপর আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো খুব ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এটা থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসতে দেখা গিয়েছে, যেরকম 2021-এ এটা থেকে একটা কোশ্চেন এসেছিল, কিন্তু 2022-এ কিন্তু এই চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন এসেছিল। তো বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো তোমরা এই ক্লাসটা একদমই স্কিপ করবে না, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকেই ক্লাসটা আমি শুরু করছি। সো প্রথমে আমরা দেখে নেব কি সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেমটা কি। সূর্য কেন্দ্রিক পৃথিবী সহ 8টি প্রধান গ্রহ, অসংখ্য গ্রহাণুপুঞ্জ, উল্কাপিণ্ড নিয়ে সৌরজগৎ গঠিত। গ্রহগুলি সূর্যের আলোয় আলোকিত থাকে এবং সূর্যকে পরিক্রমণরত অবস্থায় নিজেরা আবর্তন করে। সূর্য, চাঁদ এবং রাতের আকাশে প্রজ্বলিত অন্যান্য বস্তুকে মহাকাশীয় বস্তু বলে। তো সৌরজগৎ সোলার সিস্টেম কি, যে সূর্যকে কেন্দ্র করে, এই যে সূর্যকে ধরো কেন্দ্র করে সূর্যের আশেপাশে যতগুলা গ্রহ এগুলি কি ঘুরতে থাকে, বা অসংখ্য গ্রহাণুপুঞ্জ রয়েছে, উল্কাপিণ্ড রয়েছে, এই সব কিছুকে নিয়েই সৌরজগৎটা গঠিত। যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে 8টা প্রধান গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে, গ্রহাণুপুঞ্জ রয়েছে, উল্কাপিণ্ড রয়েছে, এই সব কিছুকে মিলিয়েই হয় সৌরজগৎটা গঠিত হয়। গ্রহগুলি, এই যে গ্রহগুলি রয়েছে, একটা প্ল্যানেট রয়েছে, এইগুলি নিজস্ব কোনো আলো নেই, তারা সূর্যের যে আলোটা রয়েছে সূর্যের আলোয় তারা আলোকিত হয়ে থাকে এবং সূর্যকে কি করে, সূর্যকে পরিক্রমণ করে, সূর্য তো মিডলে থাকে, তাকে পরিক্রমণ করতে থাকে এই গ্রহগুলো। সূর্য, চাঁদ এবং রাতের আকাশে যে প্রজ্বলিত অন্যান্য যে বস্তুগুলি রয়েছে সেগুলিকেও মহাকাশীয় বস্তুই বলে। তো বেসিক্যালি বলতে গেলে সূর্য, গ্রহ, উপগ্রহ, যে তারাগুলি রয়েছে, গ্রহাণুপুঞ্জ, উল্কাপিণ্ড, এই সব কিছুই হলো সৌরজগৎ। এই সব কিছু নিয়ে সৌরজগৎ সোলার সিস্টেমটা গঠিত হয়। এখন সেই প্রধান গ্রহগুলি কি কি রয়েছে, উপগ্রহ কয়টা রয়েছে, কি রয়েছে, গ্রহাণুপুঞ্জ কি, উল্কাপিণ্ড কি, এই সবগুলোই আমরা একে করে দেখে নেব। তো আশা করি সৌরজগৎটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো সূর্য তত্ত্ব। সূর্যের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জেনে নেব। সূর্য তত্ত্ব, ওকে। সূর্যের গঠনটা কবে হয়েছিল? প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান গঠিত হয়েছে সূর্য। প্রায় 460 কোটি বছর আগে এই যে মহাশূন্যে ভাসতে ভাসতে গঠিত হয়েছে সূর্যটা, যে ভাসমান গঠিত হয়েছে সূর্যের গঠনটা কবে হয়েছে? প্রায় 408 কোটি বছর আগে। কিভাবে হয়েছে? মহাশূন্যে ভাসমান গঠিত হয়েছে এই সূর্যটা। সূর্যের যে আয়তন, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এবং 3 লক্ষ গুণ ভারী। সূর্যের যে আয়তনটা সেটা পৃথিবীর সাথে কম্পেয়ার করলে পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় এবং 3 লক্ষ গুণ ভারী। তো সূর্যের আয়তনে যে পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর কত লক্ষ গুণ ভারী? 3 লক্ষ গুণ ভারী। সূর্যের রশ্মি অর্থাৎ সানলাইট, সূর্য থেকে বিকিরিত শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। যে সূর্যের এত আলো রয়েছে, তার যে সানলাইটটা এত বেশি রয়েছে, তার যে 200 কোটি ভাগের মাত্র এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। দেখো আমাদের পৃথিবীতে কত রৌদ্র থাকে, একদম সানলাইট একদম গরম, কি অবস্থা হয়, মাত্র 1 ভাগ এসে পৌঁছায়। এবার ভাবো যদি 200 কোটি পুরাটা আসে তাহলে তো আমরা এক্সিস্টই করতাম না। এই যে সূর্য, তাহলে সানলাইটটা বুঝতেই পারছো কতটা পাওয়ারফুল। তো সূর্য থেকে যে বিকিরিত শক্তিটা আসে সেটা 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। তো পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে সূর্যের বিকিরিত শক্তির যে 200 কোটি ভাগের কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়? 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। যে পৃথিবীতে সূর্যের আলোটা আসতে কত মিনিট সময় লাগে? 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ 499 সেকেন্ড সময় লাগে। ওকে, তো এগুলি হলো ইম্পর্টেন্ট কিছু সূর্য তথ্য। সূর্যের গঠনটা কবে হয়েছে? প্রায় 460 কোটি বছর আগে। কিভাবে? মহাশূন্যে ভাসমান গঠিত হয়েছে এই সূর্যটা। আর সূর্যের আয়তন যদি আমরা দেখি, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এবং 3 লক্ষ গুণ ভারী।
ভারী। এবং সানলাইটটা সূর্যের থেকে বিকিরিত যে শক্তি 200 কোটি ভাগের মাত্র এক ভাগ এই সানলাইট পৃথিবীতে এসে পৌঁছায়। আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। আর শুধু সেকেন্ডে কাউন্ট করলে 499 সেকেন্ড। ওকে, নেক্সট রয়েছে খুব ইম্পর্টেন্ট পার্ট, ভালোভাবে কিন্তু এগুলি দেখবে। নেক্সট রয়েছে সূর্যের উষ্ণতা, সূর্যপৃষ্ঠের উষ্ণতা। সূর্যপৃষ্ঠের উষ্ণতা বাইরের দিকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ভিতরে 9.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যপৃষ্ঠের যে উষ্ণতাটা, যে সূর্যপৃষ্ঠের বাইরে মানে সূর্য যে পৃষ্ঠটা রয়েছে তার যে বাইরের যে উষ্ণতাটা সেটা হলো 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ভিতরে তো অনেক বেশি থাকবে, বুঝেই যাচ্ছে। ভিতরেটা হবে কত? 9.5 9.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। তো আসতে পারে পরীক্ষাতে সূর্যপৃষ্ঠের উষ্ণতা বাইরের দিকে কত আর যে ভিতরের দিকে কত। বাইরের দিকে হলে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, ভিতরের দিকে হলে যে 9.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট রয়েছে সৌরকলঙ্ক। সৌরকলঙ্ক সূর্যপৃষ্ঠে যে কালো ছোপ দেখা যায় তাকেই সৌরকলঙ্ক বলে। প্রতি 11 বছর অন্তর সৌর পরিমণ্ডলে সৌরঝড়ের কারণে এই সৌরকলঙ্ক দেখা যায়। যে সৌরকলঙ্কটা কি? যে সৌরকলঙ্ক হলো যে সূর্যপৃষ্ঠে যে কালো ছোপ দেখা যায় তাকে সৌরকলঙ্ক বলা হয়। আর এই যে সৌরকলঙ্কটা রয়েছে এটা প্রায় প্রতি 11 বছর পর হয়, 11 বছর ডিউরেশনে হয়ে থাকে। আর সৌর পরিমণ্ডলে যে সৌরঝড় হয়ে থাকে সেই কারণে এই সৌরকলঙ্ক বা ব্ল্যাক স্পট দেখা যায়। নেক্সট রয়েছে পৃথিবী থেকে গড় দূরত্ব। পৃথিবী থেকে গড় দূরত্ব কিসের? অবভিয়াসলি সূর্যের। যে এখানে কত রয়েছে দেখো, 14 কোটি 95 লাখ যে 89 হাজার কিলোমিটার। 14,95,89,000 কিলোমিটার হলো পৃথিবী থেকে গড় দূরত্ব। তার তাপমাত্রা, আউটার সারফেসের যে তাপমাত্রাটা সেটা হলো 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বাইরের দিকে যে সূর্যের যে বাইরের দিকে তাপমাত্রাটা সেটা হলো 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তার যে ডায়ামিটারটা কত? ডায়ামিটারটা হলো এই যে 13,91,980 কিলোমিটার। সূর্য কিরণের গতিমাত্রা হলো 30,000 কিলোমিটার পার সেকেন্ড। তার বয়স মানে সূর্যের, এখানে কিন্তু সূর্য তথ্যই এখনো শেষ হয়নি, এইটা এখানে চলছে। তার বয়সটা মানে সূর্যের আনুমানিক যে বয়সটা আনুমানিক 5 বিলিয়ন বছর, আনুমানিক 5 বিলিয়ন বছর। আর তার আয়ু হলো আনুমানিক 10 বিলিয়ন বছর। তার রাসায়নিক গঠন, হাইড্রোজেন 71%, হিলিয়াম হলো 26.5% এবং অন্যান্য যে পদার্থ রয়েছে সেগুলি হলো 2.5%। হাইড্রোজেন 71%, হিলিয়াম 26.5%, অন্যান্যগুলো হলো 2.5%। নেক্সট রয়েছে জ্যোতিষ্ক। এখন আমরা কি দেখে নেব? জ্যোতিষ্কটা কি? মহাকাশের দিকে তাকালে যে অসংখ্য আলোকবিন্দু দেখা যায় তাদের জ্যোতিষ্ক বলে। যে মহাকাশের দিকে যখন আমরা তাকাই দেখবে অনেক আলোকবিন্দু দেখা যায়, যে সেগুলিকে জ্যোতিষ্ক বলা হয়। যেমন নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, তারপরে যে রয়েছে গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতু, নীহারিকা, ছায়াপথ ইত্যাদি সবগুলিকে জ্যোতিষ্ক বলা হয়। মানে মহাকাশের দিকে তাকালে যে অসংখ্য আলোকবিন্দু দেখা যায় তাদেরকেই জ্যোতিষ্ক বলা হয়। নক্ষত্র, এখন কি দেখবো আমরা? নক্ষত্র যেই সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো ও তাপ আছে তাদের নক্ষত্র বলা হয়। যেমন সূর্য, মানে যে সকল জ্যোতিষ্কগুলি কোনগুলা? মহাকাশের দিকে তাকালে যে অসংখ্য আলোকবিন্দু দেখা যায় তাকে জ্যোতিষ্ক বলে। জ্যোতিষ্ক এখন নক্ষত্র হতে পারে, গ্রহ হতে পারে, উপগ্রহ হতে পারে, গ্রহাণুপুঞ্জ হতে পারে, উল্কা হতে পারে, ধূমকেতু, নীহারিকা, ছায়াপথ এই সবগুলি হলো জ্যোতিষ্ক। আর জ্যোতিষ্কের আন্ডারে আসবে যে নক্ষত্রগুলি, গ্রহগুলি আসবে, উপগ্রহ আসবে, উল্কা, ধূমকেতু, নীহারিকা এই সবগুলি আসবে জ্যোতিষ্কের আন্ডারে। এখন এই জ্যোতিষ্কের আন্ডারে যে নক্ষত্র আসবে সেই নক্ষত্র দেখে নেব। নক্ষত্র কি? নক্ষত্র হলো মানে যেই সকল জ্যোতিষ্ক, নক্ষত্র হলো এক ধরনের জ্যোতিষ্ক, যেই সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, নিজস্ব আলো ও উত্তাপ আছে তাদেরকেই নক্ষত্র বলে। মানে যারা নিজেরই আলো আছে, নিজেরই উত্তাপ আছে, অন্যের আলোয় প্রয়োজন হয় না, নিজেরই আলো উত্তাপ আছে তাকে নক্ষত্র বলা হয়। যেরকম সূর্যের নিজস্ব আলোও রয়েছে, নিজস্ব উত্তাপও আছে, তো এটা হলো একটা নক্ষত্র। নক্ষত্রগুলি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড এবং আয়তনে বিশাল। যে নক্ষত্রগুলি থাকে সেগুলি হলো যে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, এক একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড এবং আয়তনে এগুলি বিশাল। নক্ষত্রগুলির মধ্যে যেমন সূর্য, প্রক্সিমা সেন্ট্রাই, ধ্রুবতারা, নক্ষত্রগুলি কিছু এক্সাম্পল হলো সূর্য, প্রক্সিমা সেন্ট্রাই, ধ্রুবতারা এগুলি হলো এক একটা নক্ষত্র। আর এই নক্ষত্রগুলি হলো এক একটা জ্যোতিষ্ক এবং এদের নিজস্ব আলো আছে, উত্তাপও আছে, তাই এদের নক্ষত্র বলা হয়। তো এটা গেল নক্ষত্র। নেক্সট আমরা দেখে নেব
গ্রহ। এখন আমরা কি দেখব? গ্রহ। গ্রহও কিন্তু জ্যোতিষ্কেরই পার্ট। যে জ্যোতিগুলি বা যে জ্যোতিষ্কগুলি সূর্যের চারিদিকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাদের গ্রহ বলা হয়। গ্রহগুলি কোনগুলি? যে জ্যোতিগুলি বা জ্যোতিষ্কগুলি সূর্যকে মাঝখানে রেখে সূর্যের চারিদিকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নির্দিষ্ট একটা সময়ে এবং নির্দিষ্ট পথে মানে তার নিজ নিজ জায়গা থেকেই সূর্যকে প্রদক্ষিণ করে সূর্যের আশেপাশে এভাবে ঘুরে তাদেরকেই গ্রহ বলা হয়। নিজ আলো ও উত্তাপ নেই, সূর্যের আলোয় আলোকিত হয়। আর এই যে গ্রহগুলি রয়েছে, এই গ্রহগুলি কি নিজস্ব কোনো আলো ও উত্তাপ নেই, তারা সূর্য থেকেই আলোটা পায়, সূর্য থেকেই উত্তাপটা পায়, সূর্যের আলোয় আলোকিত হয়ে থাকে। গ্রহগুলি নক্ষত্রের তুলনায় শীতল হয়। যেহেতু গ্রহগুলি নিজস্ব কোনো আলো নেই, উত্তাপ নেই, তাহলে অবভিয়াসলি না এগুলি শীতল থাকবে। আর নক্ষত্রগুলি যেহেতু নিজস্ব আলো উত্তাপ আছে, এগুলি একটু গরম থাকবে। তো নক্ষত্রের তুলনায় গ্রহগুলি অনেকটাই শীতল থাকে এবং অনেকটাই কঠিন থাকে এবং আয়তনে ক্ষুদ্রাকার থাকে, আয়তনে একটা ছোট থাকে। নক্ষত্রগুলো আয়তনে বিশাল থাকে আর গ্রহগুলি নক্ষত্রের তুলনায় আয়তনে অনেকটাই যে ছোট থাকে। এগুলি হলো গ্রহ। ওকে, তো গ্রহগুলি কি? গ্রহগুলি হলো এক একটা যে জ্যোতিষ্ক, আর যে জ্যোতিষ্ক নিজস্ব কোনো আলো নেই, উত্তাপ নেই, তারা সূর্যের আলোয় আলোকিত হয়, সেগুলি হলো গ্রহ। আর গ্রহগুলি কি করে? সূর্যকে মাঝখানে রেখে সূর্যের চারিপাশে তারা আবর্তন করে ঘুরে, সূর্যের আশেপাশে তারা ঘুরে থাকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। আর সে যে ঘুরে তার নির্দিষ্ট একটা সময় থাকে এবং নির্দিষ্ট একটা জায়গা রয়েছে, নির্দিষ্ট পথেই তারা ঘুরে বেড়ায়, সূর্যকে প্রদক্ষিণ করে থাকে, তাদেরকেই গ্রহ বলা হয়। আর যেহেতু গ্রহটা নিজস্ব কোনো আলো ও উত্তাপ নেই, তাই তারা সূর্যের আলোয় আলোকিত হয়। তার জন্য নক্ষত্রের তুলনায় গ্রহগুলি শীতল থাকে, কঠিন থাকে এবং তার যে আয়তনে অনেকটা ক্ষুদ্রাকার থাকে নক্ষত্রের তুলনায়। তো এটা গেল গ্রহ। নেক্সট আমরা দেখে নেব। এখানে দেখো পিকচারের সাহায্যে বোঝানো হয়েছে কি রয়েছে। দেখো এই যে এটা সূর্য, এই সূর্যের আশেপাশে ঘুরে কি এই এক একটা গ্রহ, এই সবগুলি কি গ্রহ। সৌরজগতে গ্রহ কয়টা রয়েছে? 8টা গ্রহ রয়েছে। আর এই যে গ্রহগুলি এগুলি সূর্যের আশেপাশে ঘুরে থাকে আর প্রতিটা দেখো নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট জায়গা তাদের নিজের পথেই তারা সূর্যকে প্রদক্ষিণ করে। ওকে, আর এই যে গ্রহগুলি রয়েছে এই গ্রহগুলি কিন্তু নিজস্ব কোনো আলো ও উত্তাপ নেই, তারা সূর্য থেকে আলোটা পায়, সূর্যের আলোয় আলোকিত হয়। তার জন্য যেগুলো সূর্যের কাছাকাছি যে গ্রহগুলো রয়েছে এগুলিতে সানলাইটটা বেশি পড়ে, তার জন্য এখানে গরমটা বেশি থাকে। আর যত বেশি সূর্য থেকে দূরত্ব যাবে তত বেশি যে গরমটা কমতে থাকবে, সানলাইটটা কমতে থাকবে। আর সানলাইট কমলে গরমটাও কমতে থাকবে, ঠান্ডা থাকবে। তো যত বেশি দূরত্ব যাবে তত বেশি ঠান্ডা হবে। ওকে, তো আর সূর্যের মানে কাছে কাছে যে গ্রহগুলো রয়েছে সেগুলিকে বলা হয় ইনার প্ল্যানেট, আর যেগুলি দূরত্ব রয়েছে সেগুলিকে বলা হয় আউটার প্ল্যানেট। অর্থাৎ এই যে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, এই 4টা গ্রহ সূর্যের কাছাকাছি রয়েছে। এই 4টা গ্রহকে বলা হয় ইনার প্ল্যানেট। কি বলা হয়? ইনার প্ল্যানেট, মানে যে অন্তস্থ গ্রহ। আর এই 4টা জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, এই 4টা হলো দূরত্বে, এগুলিকে বলা হয় আউটার প্ল্যানেট অর্থাৎ বহিস্থ গ্রহ। এখন যদি বলা হয় যে ইনার প্ল্যানেট কোনগুলি, তাহলে হবে কি মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, এই 4টা হলো ইনার প্ল্যানেট অর্থাৎ অন্তস্থ গ্রহ। আর জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, এই 4টা হলো আউটার প্ল্যানেট অর্থাৎ বহিস্থ গ্রহ। ওকে, তো এখানে কি রয়েছে যে সূর্যকে আশেপাশে ঘুরে কি ঘুরে? যে গ্রহগুলি ঘুরে। আর এই যে গ্রহগুলি তাদের নিজস্ব কোনো আলো ও উত্তাপ নেই, তারা সূর্য থেকে যে আলোটা পায় সেই আলোয় আলোকিত হয়। তার জন্য সূর্যের কাছাকাছি যে গ্রহগুলো রয়েছে সেগুলিকে কি বলা হয়? যে ইনার প্ল্যানেট। আর দূরত্বে যেগুলো রয়েছে সেগুলিকে বলা হয় আউটার প্ল্যানেট। 4টা ইনার প্ল্যানেট, 4টা আউটার প্ল্যানেট। আর সূর্যের কাছাকাছি যে গ্রহগুলো রয়েছে সেখানে সানলাইটটা বেশি পড়ে, তার জন্য এখানে গরমটাও বেশি থাকে। আর যত বেশি দূরত্ব যাবে তত বেশি কি হবে? গরমটা কমতে থাকবে, সানলাইট কমতে থাকবে আর সেখানে ঠান্ডা হতে থাকবে। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর রয়েছে নেক্সট রয়েছে বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? 8টি। বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা হলো 8টি। কয়টা প্ল্যানেট রয়েছে? 8টি রয়েছে। কি কি সেগুলি? বুধ অর্থাৎ মার্কারি, শুক্র, ভেনাস, পৃথিবী, আর্থ, মঙ্গল, মার্স, বৃহস্পতি, জুপিটার, শনি, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন রয়েছে। এই 8টা হলো বর্তমানে সৌরজগতের গ্রহ। ওকে, এই যে বুধ, মার্কারি, তারপর যেরকম রয়েছে শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টা হলো ইনার প্ল্যানেট। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন পর্যন্ত হলো আউটার প্ল্যানেট। নেক্সট রয়েছে
এখন দেখো প্রতিটা গ্রহ এখন ডিটেলসে আলোচনা করব এখানে। তো প্রথমেই রয়েছে কি মার্কারি অর্থাৎ বুধ। সৌরজগতে প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। যে সৌরজগতে প্রথম গ্রহটা কোনটা? বুধ। মানে সূর্যের পরে প্রথম কোনটা রয়েছে? সূর্যের কাছে কোনটা রয়েছে? মার্কারি অর্থাৎ বুধ গ্রহটা। আর এইটা হলো সৌরজগতে যে 8টা গ্রহ রয়েছে সেই 8টা গ্রহের মধ্যে সবচেয়ে ছোট হলো এই বুধ গ্রহটা। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ আর এটি হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এই গ্রহের কোনো উপগ্রহ নেই। মার্কারি যেটা রয়েছে বুধ গ্রহটা, তার কোনো উপগ্রহ নেই। সূর্যকে প্রতি 88 দিনে একবার প্রদক্ষিণ করে। আর এই যে গ্রহটা রয়েছে বুধ গ্রহটা, মার্কারি প্ল্যানেটটা রয়েছে, এইটা সূর্যকে প্রদক্ষিণ করে, যে মানে 88 দিনে একবার প্রদক্ষিণ করে, 88 দিনে একবার প্রদক্ষিণ করে। বুধ গ্রহকে সৌরজগতের কমান গ্রহ বা দ্রুততম গ্রহ বলা হয়। বুধ গ্রহকে সৌরজগতের কোন গ্রহ? কমান গ্রহ বা দ্রুততম গ্রহ বলা হয়। ধরো পরীক্ষাতে আসতে পারে যে কমান গ্রহ বা দ্রুততম গ্রহ কোনটাকে বলা হয়, তখন হবে বুধ গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব। সূর্য থেকে বুধ গ্রহের দূরত্বটা হলো 5,77,00,000 কিলোমিটার। 5,77,00,000 কিলোমিটার। এর নিরক্ষীয় ব্যাস, মানে বুধ গ্রহের নিরক্ষীয় ব্যাসটা কত? এটা হবে যে 4,828 কিলোমিটার। 4,828 কিলোমিটার। নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে যে সময় লাগে কত? 58 দিন 17 ঘন্টা। নিজের মেরুরেখা, তাদের নিজের যে মেরুরেখাটা রয়েছে সেই জায়গাতে তার মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে সময় লাগে 58 দিন 17 ঘন্টা। 58 দিন 17 ঘন্টা। তো খুব ইম্পর্টেন্ট এই পার্টগুলি, তোমরা খুব ভালোভাবে এই জিনিসগুলো দেখবে আর এগুলি তোমরা পড়লেই বুঝতে পারবে। নেক্সট রয়েছে ভেনাস। এখন আমরা দেখব ভেনাস, যে সেকেন্ড যে গ্রহটা রয়েছে, প্ল্যানেটটা রয়েছে সেটা ভেনাস অর্থাৎ শুক্র। শুক্র দিক থেকে সৌরজগতের দ্বিতীয় গ্রহ, মানে সূর্যের দিক থেকে, এটা সূর্যের দিক থেকে সূর্যের কাছের মধ্যে রয়েছে। প্রথম তো বুধ রয়েছে, তারপর যে দ্বিতীয় যে গ্রহটা সেটা হলো কি? শুক্র। দ্বিতীয় গ্রহটা হলো শুক্র। শুক্রকে কমলা রঙের গ্রহ বলা হয়, অরেঞ্জ প্ল্যানেট। তো অরেঞ্জ প্ল্যানেট বা কমলা রঙের গ্রহ কোনটাকে বলা হয়? শুক্র। শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, মানে গ্রহেরও কোনো উপগ্রহ নেই। বুধ গ্রহেরও কোনো উপগ্রহ নেই, শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ নেই। শুক্র গ্রহকে সন্ধ্যা তারা বা শুকতারাও বলা হয়। শুক্র গ্রহকে যে সন্ধ্যা তারা বা শুকতারাও বলা হয়। যদি বলা হয় সন্ধ্যা তারা কোন গ্রহকে বলা হয়? শুক্রকে। বা শুকতারা কোন গ্রহকে বলা হয়? যে শুক্রকে। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। যে কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্বটা প্রায় কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। এর নিরক্ষীয় ব্যাস প্রায় 12,757 কিলোমিটার। 12,757 কিলোমিটার হলো শুক্র গ্রহের যে নিরক্ষীয় ব্যাস। নিজের মেরু রেখার চারদিকে একবার আবর্তন করতে সময় লাগে 243 দিন এবং সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে লাগে যে 225 দিন। মানে তাদের নিজের মেরু রেখা রয়েছে, সেই নিজের মেরু রেখার মধ্যে তার আবর্তন করতে সময় লাগে 243 দিন, আর সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে সময় লাগে এই যে 225 দিন। ওকে, দুইটার মধ্যে কিন্তু কনফিউজ হবে না। সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে 225 দিন, আর নিজের মেরুরেখার মধ্যে যে একবার আবর্তন করতে সময় লাগে 243 দিন। ওকে, কোনটা? এটা হলো শুক্র গ্রহ অর্থাৎ ভেনাস। নেক্সট রয়েছে দ্য আর্থ, পৃথিবী। এখন পড়বো আমরা কি? পৃথিবী। এই যে পৃথিবী রয়েছে, সূর্যের নিকটতম তৃতীয় গ্রহ হলো পৃথিবী। মানে সূর্যের দিক থেকে 3 নাম্বার, সূর্যের কাছের দিক থেকে 3 নাম্বার গ্রহ হলো পৃথিবী। আয়তনের দিক থেকে পৃথিবীর স্থান হলো পঞ্চম। মানে আয়তনের দিক থেকে পৃথিবীর স্থান হলো পঞ্চম। মানে সূর্যের কাছের দিকে যদি আমরা গণি তাহলে হবে 3 নাম্বার জায়গা, আর যদি আয়তনের দিকে, মানে কোনটা বড় কোনটা ছোট, সেই আয়তনের দিক থেকে পৃথিবী হলো মানে 5th পজিশনে রয়েছে, পঞ্চমে রয়েছে। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পৃথিবীর একটাই উপগ্রহ আছে আর সেটা হলো চাঁদ। প্রথম যে মার্কারি ছিল বুধ গ্রহটা, তার কোনো উপগ্রহ ছিল না। শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ ছিল না। এখন 3 নাম্বার যে গ্রহটা রয়েছে পৃথিবীর উপগ্রহ আছে আর সেটা হলো একটা, আর তার নাম হলো চাঁদ, যেটা 2021-এ এসেছিল। পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ, এটা 2021-এও এসেছিল। তারপর রয়েছে পৃথিবীর গড় ব্যাস হলো 12,400 কিলোমিটার। পৃথিবীর গড় ব্যাস কত? 12,400 কিলোমিটার, 12,800 কিলোমিটার। এখন দেখবো গড় ব্যাসার্ধ। ব্যাস যদি হয় 12,800 কিলোমিটার তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই তার হাফ হবে, অর্ধেক হবে, সেটা হবে 6,400 কিলোমিটার। 6,400 কিলোমিটার।
পৃথিবীর ভূপৃষ্ঠের ক্ষেত্রফল 51,01,934 বর্গ কিলোমিটার। পৃথিবীর ভূপৃষ্ঠের যে ক্ষেত্রফল সেটা হলো 51,01,934 বর্গ কিলোমিটার। পৃথিবীর আনুমানিক বয়স 450 কোটি বছর। পৃথিবীর আনুমানিক যে বয়সটা এটা হলো 450 কোটি বছর। পৃথিবীর ওজন হলো 5,988 ইন্টু 10, 5,988 ইন্টু 10। পৃথিবীর গড় ঘনত্ব 5.52 গ্রাম। আর্থ অ্যাভারেজ ডেন্সিটি ইজ 5.52 গ্রাম, মানে পৃথিবীর যে গড় ঘনত্বটা সেটা হলো 5.52 গ্রাম। পৃথিবী পৃষ্ঠের স্থলভাগের পরিমাণ 29.2, মানে 29.2, এটা হলো পৃথিবী পৃষ্ঠের স্থলভাগের পরিমাণ। তো এটা গেল কি দ্য আর্থ, পৃথিবী গ্রহ। ওকে, এখন আমরা দেখব কি মঙ্গল গ্রহ, মার্স, মঙ্গল গ্রহ। সৌরজগতের দূরত্বের দিক থেকে মঙ্গল গ্রহ হলো চতুর্থ, মানে সৌরজগতের যে সূর্যের থেকে যদি আমরা দূরত্ব দিক থেকে দেখি তাহলে মঙ্গল গ্রহ রয়েছে 4th পজিশনে, চতুর্থ গ্রহ। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়, রেড প্ল্যানেট, মানে লাল গ্রহ কোনটাকে বলা হয়? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। মঙ্গল গ্রহে 2টি উপগ্রহ রয়েছে, তার নাম হলো ফেবুস অ্যান্ড ডাইমোস। দেখো প্রথমটার মধ্যে কি ছিল? প্রথমে ছিল মার্কারি, বুধ গ্রহ। বুধ গ্রহের কোনো উপগ্রহ ছিল না। শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ ছিল না। তারপর 3 নাম্বার ছিল কি? আর্থ, পৃথিবী। পৃথিবীর একটা উপগ্রহ ছিল, সেটার নাম ছিল চাঁদ। আর মঙ্গল গ্রহের 2টা উপগ্রহ আছে, একটা হলো ফেবুস আর একটা হলো ডাইমোস, ফেবুস অ্যান্ড ডাইমোস। মঙ্গলের 2 মেরু বরফে ঢাকা থাকে। মঙ্গলে যে 2টা মেরু রয়েছে সেগুলি বরফে ঢাকা থাকে। সূর্য থেকে এর গড় দূরত্ব 22,80,00,000 কিলোমিটার, 22,80,00,000 কিলোমিটার। আর নিরক্ষীয় ব্যাস প্রায় 6,790 কিলোমিটার, 6,790 কিলোমিটার। নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে যে সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট, আর সূর্যের চারিদিকে একবার আবর্তন করতে সময় লাগে 687 দিন। মানে নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট, কিন্তু সূর্যের চারদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 687 দিন। এটা হলো মঙ্গল গ্রহ বা মার্স। আর এই যে চারটা এখন বললাম, যে বুধ গ্রহ, বুধ, শুক্র, তারপর পৃথিবী, মার্স, এই চারটা হলো ইনার প্ল্যানেট, অন্তস্থ গ্রহ, ইনার প্ল্যানেট। ওকে, এখন আমরা দেখব বহিস্থ প্ল্যানেট। বহিস্থ যে গ্রহগুলো রয়েছে সেগুলি আউটার প্ল্যানেট। আউটার প্ল্যানেট শুরু হয় বৃহস্পতি গ্রহ থেকে, অর্থাৎ জুপিটার। বৃহস্পতি গ্রহ অর্থাৎ জুপিটার প্ল্যানেট। দূরত্বের দিক থেকে বৃহস্পতি হলো 5ম গ্রহ। এখন সূর্য থেকে যদি আমরা দূরত্বের দিক থেকে দেখি তাহলে বৃহস্পতি রয়েছে 5th পজিশনে রয়েছে, মানে দূরত্বের দিক থেকে। আয়তনের দিকে সৌরজগতের বৃহত্তম গ্রহ, আর আয়তনের দিক থেকে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো জুপিটার। সবচেয়ে বড় গ্রহ কোনটা? জুপিটার। বৃহত্তম গ্রহ হলো জুপিটার অর্থাৎ বৃহস্পতি, আর ক্ষুদ্রতম হলে সেটা হয়ে যাবে বুধ অর্থাৎ মার্কারি। বৃহস্পতি গ্রহকে হলুদ গ্রহ বলা হয়। যে কোন গ্রহকে ইয়েলো প্ল্যানেট বা হলুদ গ্রহ বলা হয়? বৃহস্পতি গ্রহকে। বৃহস্পতি গ্রহকে রোমান দেবতার রাজার নাম অনুসারে একে জুপিটার গ্রহ বলা হয়। রোমান দেবতার যে নাম অনুসারে বৃহস্পতি গ্রহটাকে জুপিটার গ্রহ বলা হয়। বৃহস্পতি হাইড্রোজেন ও হিলিয়ামে ভর্তি। বৃহস্পতি যে গ্রহটা সেখানে যে হাইড্রোজেন আর হিলিয়ামে ভর্তি। যদি বলা হয় হাইড্রোজেন ও হিলিয়াম কোন গ্রহে দেখা যায় তাহলে হবে বৃহস্পতি। বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়। বৃহস্পতিকে কি বলা হয়? গ্রহরাজ বলা হয়। ওকে, তো গ্রহরাজ বলা হয় কোনটাকে? বৃহস্পতিকে। নেক্সট রয়েছে বৃহস্পতি উপগ্রহের সংখ্যা হলো 63। বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ হলো গ্যানিমেড। ওকে, বৃহস্পতি উপগ্রহের সংখ্যা কয়টা? 63। আর 63 উপগ্রহ যে মনে রাখা তো পসিবল না, তার জন্য এটা একটা মনে রাখলেই চলবে, সেটা হলো যে এই যে 63 উপগ্রহ রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হলো গ্যানিমেড, সবচেয়ে বড় হলো গ্যানিমেড। তো প্রথম দিকে যদি আমি দেখি, প্রথম যে মার্কারি ছিল বুধ গ্রহ, সেটা কোনো উপগ্রহ ছিল না। দ্বিতীয় শুক্রের কোনো উপগ্রহ ছিল না। তৃতীয় ছিল পৃথিবীর একটাই উপগ্রহ ছিল, সেটা হলো চাঁদ। তারপরে কি ছিল? মার্স, মঙ্গলের 2টা উপগ্রহ ছিল, একটা হলো কি? একটা হলো ফেব্রুস, একটা ডাইমোস। তারপরে 5th রয়েছে দূরত্বের দিক থেকে 5th বৃহস্পতি কয়টা উপগ্রহ রয়েছে? 63। আর 63 মনে রাখা এত পসিবল না, এত দরকারও নেই, একটা মনে রাখলে এনাফ। আর সেটা হলো সবচেয়ে বড় উপগ্রহ, সেটা হলো গ্যানিমেড। কি হবে? গ্যানিমেড।
বৃহস্পতির একটি স্থানে দীর্ঘ লাল মেঘের আস্তরণ একে গ্রেট রেড স্পট বলা হয়। বৃহস্পতি যে গ্রহটা তার একটি জায়গায় একটি স্থানে যে দীর্ঘ একটি লাল মেঘের আস্তরণ আছে একে গ্রেট রেড স্পট বলা হয়। একে কি বলা হয়? গ্রেট রেড স্পট বলা হয়। এখন যদি পরীক্ষাতে আসে গ্রেট রেড স্পট যে স্পটটা রয়েছে এটা কোন গ্রহে রয়েছে? বৃহস্পতিতে রয়েছে। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় ৭৭,৯১,০০,০০০ কিলোমিটার। ৭৭,৯১,০০,০০০ কিলোমিটার। এর নিরক্ষীয় ব্যাস প্রায় ১,৮২,৭৪৫ কিলোমিটার। নিজের মেরুরেখায় চারদিকে একবার আবর্তন করতে সময় লাগে ৯ ঘন্টা ৫০ মিনিট আর সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে ১২ বছর। যে বৃহস্পতি গ্রহটা তার নিজের মেরুরেখায় ঘুরতে আবর্তন করতে সময় লাগে ৯ ঘন্টা ৫০ মিনিট, কিন্তু সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে ১২ বছর। ওকে, ১২ বছর। যত দূরত্বে সূর্য থেকে যত দূরত্বে যাবে সেটা সূর্যকে আবর্তন করতে তত বেশি সময় বেশি লাগবে। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট রয়েছে শনি গ্রহ, স্যাটার্ন। দূরত্বের দিক থেকে সৌরজগতের ষষ্ঠতম গ্রহ, আয়তনের দিক থেকে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। যদি সূর্য থেকে দূরত্বের দিক থেকে দেখি তাহলে 6 পজিশনে ষষ্ঠতম গ্রহ হলো শনি অর্থাৎ স্যাটার্ন। আর যদি আয়তনের দিক থেকে দেখি যে আয়তনে কোনটা বড় কোনটা ছোট, তাহলে হবে কি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হলো বৃহস্পতি, জুপিটার, যেটা জাস্ট আগেরটা দেখলাম। সেকেন্ড হলো কি? সেকেন্ড হলো স্যাটার্ন অর্থাৎ শনি গ্রহ। আর সবচেয়ে ছোট, যদি সবচেয়ে ছোট বলা হয় সেটা হয়ে যাবে কি? বুধ গ্রহ। ওকে, শনি গ্রহের বেশিরভাগ অংশই হাইড্রোজেন ও হিলিয়ামে ভর্তি। যে শনি গ্রহের বেশিরভাগই কি? হাইড্রোজেন ও হিলিয়ামে ভর্তি। শনি গ্রহের বলয় কোটি কোটি পাথরের টুকরো, বরফের টুকরো ও ধুলোবালি দিয়ে তৈরি। ধরো এটা হলো গ্রহটা, তার একটা এরকম বলয় রয়েছে। এই যে বলয়টা একটা রিং রয়েছে, এটা কি? এটার মধ্যে কোটি কোটি পাথরের টুকরো, কোটি কোটি বরফের টুকরো এবং ধুলোবালি দিয়ে এই বলয়টা, এই রিংটা তৈরি হয়েছে। শনিকে বলা হয় গ্রহরানী। শনিকে কি বলা হয়? গ্রহরানী। গ্রহরাজ বলা হয় কোনটাকে? জুপিটারকে অর্থাৎ বৃহস্পতিকে। আর গ্রহরানী বলা হয় শনিকে। তারপর শনি গ্রহের উপগ্রহের সংখ্যা হলো ৬০টি। শনি গ্রহের উপসংখ্যা কয়টি? ৬০টি। যা আমি আবারও বলে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে, কারণ খুব ইম্পর্টেন্ট পার্ট। প্রথম যে গ্রহটা বুধ গ্রহ, তার কোনো উপগ্রহ নেই। তারপর শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। ৩ নাম্বার পৃথিবী, একটা উপগ্রহ আছে, চাঁদ। তারপর রয়েছে কি? তারপর মার্স অর্থাৎ মঙ্গল। মঙ্গলের ২টা উপগ্রহ আছে, একটা হলো কি যে ডাইমোস, আর একটা হলো ফেব্রোস। তারপর রয়েছে বৃহস্পতি, 63 উপগ্রহ আছে, আর সবচেয়ে বড়টা হলো কি? গ্যানিমিড। তারপর রয়েছে শনি। শনি গ্রহ রয়েছে 60টা উপগ্রহ। কয়টা রয়েছে? 60। নেক্সট রয়েছে শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম হলো টাইটান। শনি গ্রহটা রয়েছে, স্যাটার্ন রয়েছে, তার সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? টাইটান। যেহেতু 60টা রয়েছে, এতগুলো মনে রাখা কি পসিবল? আর এতগুলো তো দরকারও নেই, তো বড়টা মনে রাখলে এনাফ, মোর দেন এনাফ। তার জন্য বড় উপগ্রহের নামটা আমার মনে রাখলেই চলবে, সেটা হলো টাইটান। কি হবে? টাইটান। সূর্য থেকে এর গড় দূরত্ব যে ১৪২,৬০,০০,০০০ কিলোমিটার। এর নিরক্ষীয় ব্যাস প্রায় ১,২০,৮৫৮ কিলোমিটার। নিজের মেরুরেখা চারদিকে একবার আবর্তন করতে এর সময় লাগে প্রায় ১০ ঘন্টা ১৪ মিনিট এবং সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় নেয় ২৯ বছর ৬ মাস। নিজের মেরুরেখার সময় লাগে কতটুকু? ১০ ঘন্টা ১৪ মিনিট। আর সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে ২৯ বছর ৬ মাস। ওকে, ইউরেনাস গ্রহ। তো ইউরেনাস প্ল্যানেটে কি রয়েছে দেখো। দূরত্বের দিক থেকে সৌরজগতের সপ্তম গ্রহ, দূরত্বের দিক থেকে সূর্য থেকে যদি আমরা দূরত্বের দিক থেকে দেখি তাহলে সপ্তম গ্রহ হলো ইউরেনাস। আর আয়তনের দিক থেকে সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। ওকে, আর আয়তনের দিক থেকে হলে তৃতীয় বৃহত্তম গ্রহ। তো আয়তনের দিক থেকে প্রথম কোনটা সবচেয়ে বড় হলো বৃহস্পতি, তারপর দ্বিতীয় হলে হবে শনি, স্যাটার্ন, আর তৃতীয় বৃহত্তম গ্রহ হলো ইউরেনাস। ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। কি বলা হয়? গ্রিন প্ল্যানেট। তো সবুজ গ্রহ বলা হয় কোন প্ল্যানেটকে, কোন গ্রহকে? ইউরেনাসকে। গ্রিক পুরাণে সমুদ্র দেবতার নাম অনুসারে এই গ্রহের নামকরণ করা হয়। যে গ্রিক পুরাণে সমুদ্র দেবতার নাম অনুসারেই এই গ্রহের নামকরণ করা হয়। নেক্সট রয়েছে এই গ্রহে মিথেন গ্যাস দিয়ে ভর্তি। যে কোন গ্রহের মধ্যে মিথেন গ্যাস দিয়ে ভর্তি? যে কি হবে? ইউরেনাস। এই গ্রহের উপগ্রহের সংখ্যা হলো ২৭টি। উপগ্রহের সংখ্যা ২৭টি। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় ১৯,১৮২ কিলোমিটার। এর নিরক্ষীয় ব্যাস প্রায় যে ৫১,০২৮ কিলোমিটার। এর নিজের মেরুরেখা চারদিকে একবার আবর্তন করতে ১০ ঘন্টা ৪২ মিনিট সময় লাগে এবং সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় লাগে ৮৪ বছর।
84 বছর। নেক্সট রয়েছে নেপচুন। ওকে, নেপচুন লাস্ট যে প্ল্যানেটটা রয়েছে। নেপচুন সৌরজগতে অষ্টমতম গ্রহ। নেপচুন হলো সৌরজগতে অষ্টম গ্রহ। সূর্যের দিক থেকে দূরত্বের দিকে দিয়ে যদি দেখি অষ্টম গ্রহ হলো নেপচুন। নেপচুন রয়েছে শীতল তরল মিশনে মহাসাগর। নেপচুন সৌরজগতে শীতলতম স্থান। নেপচুন হলো মহাসাগরের বা সৌরজগতে শীতলতম স্থান। সবচেয়ে সূর্যের থেকে যেহেতু সবচেয়ে দূরে, তাহলে এটা সূর্যের আলো আর পৌঁছয় না, তাহলে অবভিয়াসলি তাহলে সেখানে ঠান্ডাই থাকবে। তো এটা হলো শীতলতম স্থান। সৌরজগৎ সবচেয়ে শীতলতম স্থান হলো নেপচুন। নেপচুনের উপগ্রহের সংখ্যা হলো 14টি। কয়টি হবে? 14টি। আর নেপচুনের বৃহত্তম উপগ্রহের সংখ্যা হলো টাইটান। কি হবে? টাইটান। ওকে, তো শনি আর যে নেপচুনের মধ্যে কিন্তু তোমরা কনফিউজ হবে না। একটা হলো টাইটান আর একটা হলো টাইটান। দুইটার মধ্যে স্পেলিং এর ডিফারেন্স, জাস্ট একটা জফলের ডিফারেন্স। ওকে, নেক্সট রয়েছে সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 30.58। এর নিরক্ষীয় ব্যাস প্রায় 44,800 কিলোমিটার। 44,800 কিলোমিটার। এটি নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করে 15 ঘন্টা 48 মিনিটে। আর সূর্যকে একবার পরিক্রমণ করে 165 বছরে। 165 বছরে। এখন আমরা দেখে নেব বামন গ্রহ, ড্রাফট প্ল্যানেট। ড্রাফট প্ল্যানেটটা কি? এমন কতগুলি যে দুটি যা মহাকাশে অন্যান্য গ্রহগুলির মতো আধিপত্য বিস্তার করতে পারে না, এবং তারা তাদের নিজের কক্ষপথের নিকটবর্তী অঞ্চল থেকে সকল মহাজগৎ বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। তারা তাদের গ্রহের মর্যাদা হারান, তাই তাদের বামন গ্রহ বলা হয়। মানে বামন গ্রহ কোনগুলি? বামন গ্রহ হলো ওইগুলি যেগুলি আগে কোনো এক সময় গ্রহ তো ছিল, কিন্তু যে কোনো না কোনো কারণে মানে তারা যে নিজের জায়গাটা স্থির রাখতে পারে না, তারা তাদের জায়গাটা ধরে রাখতে পারে না, তাদের আশেপাশে যে বস্তুগুলো রয়েছে এগুলিকে সরিয়ে তারা নিজের জায়গাটা মানে আধিপত্য বিস্তার করতে পারে না, আর অন্য অন্য কিছু এসে এগুলিকে সরিয়ে দেয় তাদের নিজের জায়গা থেকে। ওই গ্রহগুলি তাদের নিজের জায়গাটা মানে নিজের যে গ্রহের মর্যাদাটা হারিয়ে ফেলেন। ওই ধরনের যে গ্রহগুলো রয়েছে সেগুলিকে বলা হয় বামন গ্রহ বা ড্রাফট প্ল্যানেট। এখন পর্যন্ত বামন গ্রহের সংখ্যা 5টি। বামন গ্রহের সংখ্যা কয়টি? এখন পর্যন্ত 5টি। আর সেই 5টা হলেন সেরেস, হাউমিয়া, ম্যাকমেক, আর সবচেয়ে বড় বামন গ্রহ হলো সেরেস। ওকে, আরেকটা রয়েছে কি? প্লুটো। কি রয়েছে? প্লুটো। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ইউনিয়ন এর মতে যে প্লুটো, এটা প্লুটো হবে, স্পেলিংটি একটু ভুল হয়েছে। প্লুটো হলো সৌরজগতের বামন গ্রহ। 2006 খ্রিস্টাব্দে প্লুটো গ্রহের মর্যাদা হারান। ওকে, তো এখন পর্যন্ত যে কয়টা বামন গ্রহ পাওয়া গেছে? 5টা বামন গ্রহ। এগুলি কোনো এক সময় গ্রহের মর্যাদাই ছিল, কিন্তু সেগুলি কি তারা নিজের জায়গাটা ধরে রাখতে পারেনি। অন্য সব বস্তু এসে তাদেরকে সরিয়ে দিয়েছে। তারা নিজে মানে অন্য বস্তুকে সরিয়ে নিজের জায়গাটার আধিপত্য বিস্তার করতে পারেনি। তার জন্য তারা যে গ্রহের মর্যাদা হারিয়ে ফেলেছেন। আর ওই ধরনের গ্রহকে বলা হয় বামন গ্রহ বা ড্রাফট প্ল্যানেট। এগুলিকে আর প্ল্যানেটের আন্ডারে ধরা হয় না, এগুলিকে বামন গ্রহ বলা হয়। আর এখন পর্যন্ত 5টা বামন গ্রহ পাওয়া গেছে। তার মধ্যে দেখি সবচেয়ে বড় বামন গ্রহ নাম হলো সেরেস। আর 2006 খ্রিস্টাব্দে 2006 আগে পর্যন্ত 9টা গ্রহ ছিল, কিন্তু 2006 পরে কি করা হয়েছে? প্লুটো একটা গ্রহ, মানে যেটা এখন বামন গ্রহ, এটা গ্রহ ছিল, এটাকে গ্রহের মর্যাদা হারিয়ে ফেলেছেন। আর এখন এইটা প্লুটো হলো একটা বামন গ্রহ, মানে ড্রাফট প্ল্যানেট। তারামণ্ডল বা নক্ষত্রমণ্ডল। এখন আমরা দেখব তারামণ্ডল বা নক্ষত্রমণ্ডল। মহাকাশে অনেক নক্ষত্রের একত্রে সমাবেশকে তারামণ্ডল বলা হয়। যে মহাকাশে অনেকগুলো নক্ষত্র একসাথে থাকে, একসাথে সমাবেশ থাকে, সেই একসাথে যে সমাবেশটা থাকে সেটা কি? তারামণ্ডল বলা হয়। ধরো অনেকগুলি এরকম নক্ষত্র রয়েছে, এগুলিকে একসাথে হয়ে যে সমাবেশ হয়, এই সবটাকেই বলা হয় কি? তারামণ্ডল। যেমন উষা মেজর বা সপ্তর্ষি মণ্ডল, অনেক তারামণ্ডল একত্রে নক্ষত্র গঠন করে। যে অনেক তারামণ্ডল একসাথে মিলে একসাথে কি হয়? নক্ষত্র গঠন করে। আকাশগঙ্গা হলো একটি নক্ষত্রগুচ্ছ, একে ছায়াপথ বলা হয়। একে কি বলা হয়? ছায়াপথ বলা হয়। পৃথিবীর প্রকৃত আকৃতি। পৃথিবীর প্রকৃত আকৃতিটা কিরকম? পৃথিবী ঠিক গোল নয়, যে পৃথিবীটা ঠিক এক্সাক্ট গোল নয়। এর মেরুদয় কিঞ্চিত চাপা এবং মধ্যভাগ কিঞ্চিত স্ফীত। মানে এর যে মেরুদণ্ড কিঞ্চিত চাপা এবং মধ্যভাগটা কিঞ্চিত স্ফীত। তাই একে পৃথিবীর প্রকৃতি আকৃতি বা জিওড বলা হয়েছে। পৃথিবীর প্রকৃত আকৃতিটাকে জিওড বলা হয়। জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। জিওড শব্দের অর্থটা কি? পৃথিবীর আকৃতিটা পৃথিবীর মতো, মানে অন্য কোনো কিছুর সাথে আমরা কম্পেয়ার কিন্তু অ্যাকচুয়ালি করতে পারি না। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটা আর আকৃতিটাকে বলা হয় জিওড বলা হয়।
এখন আমরা দেখে নেব গ্রহাণুপুঞ্জ। নাও হোয়াট ইজ গ্রহাণুপুঞ্জ? নক্ষত্র ও গ্রহ ছাড়াও সৌরজগতে সূর্যকে পরিক্রমণরত অসংখ্য মহাজাগতিক মহাকাশীয় বস্তুকে গ্রহাণু তথা একত্রে গ্রহাণুপুঞ্জ বলে। মানে নক্ষত্র ছাড়া যে সূর্য, এই যে সূর্যটা রয়েছে, তো এইগুলিকে নক্ষত্র রয়েছে, গ্রহ রয়েছে, এগুলিকে আবর্তন করে যে পরিক্রমণ করতে থাকে সূর্যকে। আর এই নক্ষত্র গ্রহ ছাড়াও আরও যে মহাকাশে আরও যতগুলা বস্তু রয়েছে, এই সবগুলাকেই গ্রহাণু বলা হয়, আর সবগুলি গ্রহাণুকে একসাথে বলা হয় গ্রহাণুপুঞ্জ। নেক্সট উল্কাপিণ্ড। গ্রহাণুর জ্বলন্ত খণ্ডিত অংশ সূর্যের চারিদিকে পরিভ্রমণ করে এবং কখনো কখনো পৃথিবীতে এসে পড়ে। এই জ্বলন্ত খণ্ডগুলিকে বলা হয় উল্কাপিণ্ড। মানে কিছু জ্বলন্ত খণ্ডীয় রয়েছে, এগুলি সূর্যকে যে প্রদক্ষিণ করতে থাকে, প্রদক্ষিণ করতে 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 হঠাৎ করে পৃথিবীতে এসে পড়ে, কখন পৃথিবীতে এসে পড়ে। তো পৃথিবীতে যখন এটা এসে পড়ে জ্বলন্ত খণ্ডটা, ওইটাকে বলা হয় উল্কাপিণ্ড। উল্কাপিণ্ড। এখন আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার দেখে নেব। প্রথমে আমরা কনসেপ্টটা দেখে নিয়েছি, একদম সৌরজগৎ থেকে ডিটেলসে আমরা দেখে নিলাম সৌরজগৎ কি, তার গ্রহগুলি কি রয়েছে, উল্কাপিণ্ড কি বা গ্রহাণু কি, গ্রহাণুপুঞ্জ কি, সবগুলো একদম ডিটেলসে আমরা দেখে নিলাম। এখন আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। সো প্রথমেই রয়েছে দেখো, সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ, মার্কারি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো 43 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাসের মধ্যে পার্থক্যটা কত কিলোমিটার? 43 কিলোমিটার। পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগারিন। নেক্সট রয়েছে উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে ধ্রুবতারা উন্নতি কোণ 90 ডিগ্রি হয় কোন বিন্দুতে? সুমেরু বিন্দুতে। এখন সুমেরু বিন্দু কি, কুমেরু বিন্দু কি, সেটা কিন্তু আমরা করাবো কোনটাতে? যখন আমরা যে লঙ্গিটিউড ল্যাটিটিউড পার্টটা পড়বো, তখন আমরা সুমেরু বিন্দু কোনটা, কুমেরু বিন্দু কোনটা, বা কোনটা কর্কটক্রান্তি রেখা, কোনটা মকর ক্রান্তি রেখা, কোনটা নিরক্ষীয় রেখা, কোনটাকে প্রাইম মেরিডিয়ান বলা হয়, সবটাই আমরা জানবো, অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা জানবো। তারপর রয়েছে পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6400 কিলোমিটার। পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহের নাম। পৃথিবীর যে নিকটতম সবচেয়ে কাছে যে প্রতিবেশী গ্রহটা রয়েছে সেটার নাম কি? সেটা হলো শুক্র, অর্থাৎ ভেনাস। ভেনাস হলো পৃথিবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী গ্রহের নাম। নেক্সট রয়েছে পৃথিবীর গড় পরিধি হলো 40,000 কিলোমিটার। পৃথিবীর গড় পরিধি। সূর্যপৃষ্ঠে উত্তাপ প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যপৃষ্ঠে উত্তাপ প্রায় কত? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে সময় লাগে কত? জি 8 মিনিট। এটা বলতে পারি ইন অ্যাভারেজ 8 মিনিট 19 সেকেন্ড আমরা বলতে পারি, বা 8.3 আমরা বলতে পারি। যেটা অপশানে থাকবে সেটা অপশানটা বুঝে তোমরা আনসার করবে। নেক্সট রয়েছে সূর্য পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়? এটা হবে 13 লক্ষ গুণ বড়। আর যদি বলে ভারী দিক থেকে তাহলে হবে 3 লক্ষ গুণ ভারী। সৌরজগতে প্রধান জ্যোতিষ্ক হলো সূর্য। সৌরজগতে প্রধান জ্যোতিষ্কটা কোনটা? সূর্য। ভারতে প্রথম মহাকাশচারীর নাম রাকেশ শর্মা। ভারতের প্রথম মহাকাশচারীর নাম রাকেশ শর্মা। 93 এ রয়েছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। সৌরজগতের যে গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে তার নাম হলো পৃথিবী। সৌরজগতে যে 8টা গ্রহ রয়েছে তার মধ্যে কোনটা আমাদের প্রাণীর অস্তিত্ব আছে? পৃথিবীতে, অর্থাৎ যেখানে আমরা বসবাস করি। 96 এ রয়েছে সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। সূর্যের নিকটতম সবচেয়ে নিকটতম গ্রহটা কোনটা? বুধ। পৃথিবীর গড় ব্যাস হলো 12,800 কিলোমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? অবভিয়াসলি তার থেকে হাফ হবে, অর্থাৎ 6,400 কিলোমিটার। নীল গ্রহ বলা হয় কোনটাকে? পৃথিবীকে। পৃথিবীর নিকটতম নক্ষত্রটির নাম হলো সূর্য। পৃথিবীর নিকটতম নক্ষত্রটির নাম কোনটা? সূর্য। পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের সময় লাগে কত? কি হবে? যে এই যে 27 ডেজ। 27 ডেজ এন্ড 1/3। যে গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক, যে কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে সেটা কি হবে? বৃহস্পতি। নেক্সট রয়েছে পৃথিবীর গোলাকৃতির কথা প্রথম জানালেন কে? পিথাগোরাস। সৌরজগতের নিকটতম নক্ষত্র হবে প্রক্সিমা সেন্ট্রাল। সৌরজগতের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্ট্রাল। যে গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস। এরাটোস্থেনিসের মতে পৃথিবীর পরিধি কত? যে 46,250 কিলোমিটার। কার মতে? এরাটোস্থেনিসের মতে। প্রথম মহিলা মহাকাশচারী নাম ভ্যালেন্তিনা তেরেস্কোভা। তারপর রয়েছে উত্তর গোলার্ধে সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি 90 ডিগ্রি। পৃথিবীর ওজনটা কত? 5,697 ইন্টু 1,018 কোটি টন। লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। মঙ্গল গ্রহকে কি রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলা হয়। তারপর রয়েছে
মহাকাশে সূর্য চন্দ্র অসংখ্য ছোট বড় আলোক পিণ্ড দেখা যায়, এদের এক কথায় বলা হয় জ্যোতিষ্ক। যে মহাকাশে সূর্য চন্দ্র সহ অসংখ্য যে ছোট বড় আলোক পিণ্ড দেখা যায় সেগুলিকে বলা হয় জ্যোতিষ্ক। পৃথিবী কি? পৃথিবী হলো একটা গ্রহ। কোন জ্যোতিষ্কের লেজ আছে? ধূমকেতুর লেজ আছে, যে একটা জ্যোতিষ্কের লেজ আছে সেটা হলো ধূমকেতু। প্রক্সিমা সেন্ট্রাই নামক নক্ষত্র থেকে পৃথিবীর দূরত্ব কত? 4.24 আলোকবর্ষ। কাছাকাছি অবস্থানরত অজস্র নীহারিকা ও কোটি কোটি নক্ষত্র দলকে বলা হয় গ্যালাক্সি। কি বলা হয়? গ্যালাক্সি। কোনটি পৃথিবীর চতুর্দিকে ঘুরে? উপগ্রহ পৃথিবীর চতুর্দিকে ঘুরে। সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? সৌরজগতে গ্রহের সংখ্যা 9টি। আগে 9টি ছিল, কিন্তু বর্তমানে হবে 8টি। বর্তমানে 8টি। তো এখানে কি হবে? সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? 8টি হবে। ওকে। বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ কোন দুইটি? বৃহস্পতি ও বুধ হলো কি? যে বৃহস্পতি হলো যে গ্রহ সবচেয়ে বড়, সবচেয়ে বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি, আর সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। ট্রাইটন কোন গ্রহের উপগ্রহ? নেপচুন। ট্রাইটন হলে যে নেপচুন। দেখো দুইটা আমাদের কনফিউজড হবে না, একটা হলো ট্রাইটন যেটা হলো নেপচুন, আর যদি শনি গ্রহের উপগ্রহ হলো টাইটান। টাইটান দুইটার মধ্যে স্পেলিং এর ডিফারেন্সটা, একটা আমাদের জবলা রয়েছে আর একটা আমাদের নেই। ওকে, এটা হলো শনি গ্রহের আর ট্রাইটানটা হলো নেপচুন। নেক্সট রয়েছে কোনটি আদর্শ গ্রহ? পৃথিবী আদর্শ গ্রহ। গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলে ছায়াপথ। হ্যালি ধূমকেতু সর্বশেষ 1986 খ্রিস্টাব্দে দেখা গিয়েছিল। আবার কোন খ্রিস্টাব্দে দেখা যাবে? এই যে 2061। পৃথিবীর আকার কোনটির মতো কল্পনা করা অধিক শ্রেয়? অভিগত গোলক। পৃথিবী গড় ব্যাস কত? যে 12,800 কিলোমিটার। পৃথিবী পরিধি এই যে 40,137 কিলোমিটার। সমুদ্র তীরে দাঁড়িয়ে বহু দূর থেকে আসা জাহাজে কোন অংশ প্রথম দেখা যায়? মাস্তুল। ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় দিগন্ত রেখা কেমন হয়? বেড়ে যায়। কখনো পৃথিবী ছায়া চাঁদের উপরে পড়ে? সূর্য এবং চাঁদের মাঝে পৃথিবী থাকলে। সূর্য এবং চাঁদের মাঝে যদি পৃথিবী থাকে তখন পৃথিবী ছায়া চাঁদের উপর পড়ে। সমুদ্রে জাহাজ চালিয়ে কোন 3জন নাবিক পৃথিবী গোল বলে সিদ্ধান্ত নিয়েছিলেন? ড্রেক, কুক, মেগেলান। ওকে, সো এই ছিল ফ্রেন্ডস আজকে ক্লাসের কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল লেগেছে। সো ফ্রেন্ডস, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি কারোর এই হার্ড কপি নোটসের প্রয়োজন হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। এবং যারা নোটস নেবে নোটের সাথে তোমাদের স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগও তোমরা পেয়ে যাবে। সেটা নিতে চাইলে সেটাও নিতে পারো, যদি চাও ক্লাস করবে ক্লাসও করতে পারো, যেটা প্রয়োজন সেটা তোমরা নিতে পারো। সেটার জন্য তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। আজকে ক্লাসের মধ্যে প্রথমেই আমরা কনসেপ্টটা দেখে নিয়েছি, তারপর আমরা কোশ্চেন আনসার আলোচনা করে নিলাম এবং ইম্পর্টেন্ট ইনফরমেশনটাও তোমাদেরকে দিয়ে দিলাম। তো এটাই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে তোমরা লঙ্গিটিউড ল্যাটিটিউডের পার্টটা পেয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আর সেটাও প্রাকৃতিক ভূগোলের আন্ডারেই পড়ে, আর সোলার সিস্টেমটা কিন্তু প্রাকৃতিক ভূগোলের মধ্যেই পড়েছিল। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।